আসসালামু আলাইকুম। আমাদের বেসিক অ্যানাটমি চ্যাপ্টার 6 হচ্ছে সেল। আজকে আমরা আলোচনা করব সেল নিয়ে। তো এ পর্যন্ত সেল নিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের ডেফিনিশন দিছে। এদের মধ্যে আমরা বিজ্ঞানী ডি রবার্টিক্স 1979 সালে যে ডেফিনিশনটা দিছে ওটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। বিজ্ঞানী ডি রবার্টিক্সের দেওয়া ডেফিনিশনটা হচ্ছে এমন: A cell is the basic structure and functional unit of living organism. এখানে স্ট্রাকচার বলতে গাঠনিক অর্থাৎ গঠনগত কাঠামোকে বোঝানো হয়েছে। যেমন আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করি, একটা বিল্ডিং তৈরি করার সময় যেরকম একটার উপর আরেকটা ইট রেখে রেখে আস্তে আস্তে বিল্ডিংটা তৈরি হয়েছে, তো এক্ষেত্রে আমরা বিল্ডিংয়ের একক হিসেবে ইটকে বলতে পারি। ঠিক তেমনি আমাদের বডিটা এমন অসংখ্য সেল দিয়ে তৈরি হয়েছে, তাই আমরা বলতে পারি যে সেল হচ্ছে আমাদের দেহের গাঠনিক একক। আর ফাংশনাল বলতে বোঝায় কার্যকরী। বিষয়টা এমন, আমাদের বডির কাজগুলোর মূলে থাকে এই সেল। যেমন আমি যদি এখন হাত নাড়াচাড়া করি, এখানে আমরা কোনো সেল দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের হাতে অনেকগুলা মাসকুলার সেল রয়েছে যেগুলা নাড়াচাড়ার মাধ্যমে আমরা আমাদের হাতটা নাড়াচাড়া করতে পারছি। তাহলে আমরা বুঝতে পারি যে সেল বা কোষ হচ্ছে আমাদের দেহের মৌলিক গাঠনিক এবং কার্যকরী একক। এখানে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে লিভিং অর্গানিজম। এখন লিভিং মানে হচ্ছে জীবিত, আর অর্গানিজম বলতে বোঝানো হয়েছে জীব। অর্থাৎ আমরা যে কোষের ডেফিনিশনটা পড়তেছি বা বলতেছি ওটা জীবিত জীব নিয়ে বলা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে সেলকে বিভিন্নভাবে ডিভাইড করা হয়েছে। যেহেতু সেলের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, তো যদি নিউক্লিয়াসের দিক থেকে চিন্তা করি তাহলে সেল হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, যেটাকে আদিকোষ বলা হয়, আর অন্যটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, যেটাকে বলা হয় প্রকৃত কোষ। সরি, এখানে কোষই হবে না, এখানে কথাটা কোষ হবে। যেহেতু আমরা হিউম্যান সেল নিয়ে কথা বলবো, তাই এখানে প্রোক্যারিওটিক সেল নিয়ে কথা না বললেই হয়। তবুও সংক্ষেপে প্রোক্যারিওটিক সেল নিয়ে কিছু বলা যাক। যেমন ফার্স্ট অফ অল, যদি আমরা প্রোক্যারিওটিক সেলটাকে দেখি, প্রোক্যারিওটিক সেলটা দেখতে অনেকটা এমন। আমরা সূর্য আঁকার সময় যেমন এমন অনেকগুলো রশ্মি আঁকি, প্রোক্যারিওটিক সেল ওয়ালের চারপাশে এমন কিছু অঙ্গাণু রয়েছে যেটাকে ফিলি বলে। এর নিচের দিকে লেজের মতো অংশ। এখানে কোনো মতো একটা প্রোক্যারিওটিক সেল আঁকা হলো। প্রথমত প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল যে বিষয়টার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে, প্রোক্যারিওটিক সেলে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই আর ইউক্যারিওটিক সেলে সুগঠিত নিউক্লিয়াস আছে। তো আমরা খেয়াল করলে তা দেখতেই পাবো। যেমন ব্যাকটেরিয়ার দেহ এই প্রোক্যারিওটিক সেল দ্বারা গঠিত। প্রোক্যারিওটিক সেলটা সাধারণত ইউনিসেলুলার, এটাকে এককোষী প্রাণী বলা হয়, যেমন অ্যামিবা। এই এককোষী প্রাণীর দেহে প্রোক্যারিওটিক সেলটা পাওয়া যায়। প্রোক্যারিওটিক সেলের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সেল ওয়াল। আমরা যদি প্রোক্যারিওটিক সেলের সেল ওয়ালের দিকে খেয়াল করি তো এর সেল ওয়ালটা অনেকটা দৃঢ় হয়। ফার্স্টে এতে থাকে ক্যাপসুল, তারপরে থাকে সেল ওয়াল বা কোষ প্রাচীর।
এরপরে আছে প্লাজমা মেমব্রেন। এছাড়াও প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল ডিএনএ মলিকিউলস থাকে, যেটাকে মলিকিউলার বলে। আর ইউক্যারিওটিক সেলে যেটা থাকে ওটা হচ্ছে ডাবল হেলিক্স ডিএনএ। আর প্রোক্যারিওটিকে যেটা থাকে ওটা হচ্ছে সিঙ্গেল ডিএনএ মলিকিউলস। এই মলিকিউলারগুলো যখন সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন এদেরকে বলা হয় প্লাজমিড। এছাড়াও প্রোক্যারিওটিক সেলে অনেক রাইবোজোম রয়েছে। প্রোক্যারিওটিক সেল নিয়ে আরেকটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে সেল ডিভিশনটা অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়ে থাকে। এ হচ্ছে মোটামুটি প্রোক্যারিওটিক সেল সম্পর্কে বেসিক কিছু কথা। আপাতত যেহেতু হিউম্যান সেল নিয়ে আমরা কথা বলবো, তাই প্রোক্যারিওটিক সেল সম্পর্কে এর থেকে বেশি কিছু জানার দরকার নাই। আচ্ছা, এবার আমরা তাহলে ইউক্যারিওটিক সেল নিয়ে কথা বলি। ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচারটা অনেকটা কমপ্লেক্স হয়। যদি ইউক্যারিওটিক সেলটা দেখানোর চেষ্টা করি তো হিউম্যান সেলটা ইউক্যারিওটিক সেলের একটা বেস্ট উদাহরণ হতে পারে। এটা একটা হিউম্যান সেল, আর আমরা খেয়াল করলেই দেখব এর স্ট্রাকচারটা অনেকটা কমপ্লেক্স টাইপের। এতে গোলজি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, সেল ক্যাভিটি, লাইসোজোম ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। এটার গঠনটা যেমন কমপ্লেক্স, তেমনি এর সেল ডিভিশনটাও একটু কমপ্লেক্স হয়ে থাকে। এর সেল ডিভিশনটা দুইটা পদ্ধতিতে বা দুইটা মেথডে হয়ে থাকে। একটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন, এটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনটা হয় দেহকোষে, আর যেগুলো গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল রয়েছে সেগুলোতে হয় মিওসিস সেল ডিভিশন। যেহেতু আজকে কেবল সেল সম্পর্কে বেসিক কিছু আলোচনা করব, তাই এখন আর মিওসিস আর মাইটোসিসের দিকে না যাই। আমরা কথা বলতেছিলাম হিউম্যান সেল নিয়ে। হিউম্যান বডিতে 200 ধরনের 30 ট্রিলিয়নেরও বেশি কোষ রয়েছে। এখানে টাইপ লিখে দিই। এই 200 ধরনের এটা নিউক্লিয়াস, সাইজ, ফাংশন, স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের বডিতে 200 ধরনের 30 ট্রিলিয়নেরও অধিক কোষ পাওয়া যায়। যেমন আমরা যদি সেলের সাইজটা দেখি, তাহলে আমাদের দেহে যেমন বিভিন্ন ধরনের কোষ পাওয়া যায়, তেমনি বিভিন্ন সাইজের কোষ পাওয়া যায়। এমন না যে আমাদের দেহে সবগুলো সেলই একই সাইজের, বিভিন্ন সাইজের সেল রয়েছে। যেমন স্কিন সেলগুলা সাধারণত 30 মাইক্রোমিটার হয়, আবার ব্লাড সেলের সাইজ হচ্ছে, ব্লাড সেলের মধ্যে আবার ডিফারেন্স আছে। যেমন রেড ব্লাড সেল বা আরবিসি এর সাইজ হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার, আর হোয়াইট ব্লাড সেল এটা হচ্ছে 10 থেকে 15 মাইক্রোমিটার। আর যদি নিউরনের দিকে খেয়াল করি তো আগে বলে রাখা ভালো যে আমাদের দেহে সবগুলা নিউরনের সাইজ এক না, এখানেও আবার ভাগ আছে। আমাদের দেহে নিউরনগুলোর সাইজ সাধারণত কয়েক মাইক্রোমিটার থেকে 1 মিটার বা এর অধিক হয়ে থাকে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত যে মোটর নিউরনটা আছে, যেটা ওটাকে বলা হয় মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। আই রিপিট, এটা সবচেয়ে লম্বা কোষ। আবার যদি রেনাল সেলের কথা চিন্তা করি, তাহলে ওটা হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার। আবার ওভাম সেল হচ্ছে 120 মাইক্রোমিটার। তো বলা হয় যে ওভাম সেল হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় সেল, নিউরন হচ্ছে সবচেয়ে লম্বা সেল, আর ওভাম সেল হচ্ছে সবচেয়ে বড় সেল। আবার এখানেও একটা কথা আছে, যেহেতু মেলদের বডিতে আর ওভাম সেল নাই, তাই মানব দেহের না, তাই আসলে মানব দেহের কথাটা
একদম পুরোপুরি ঠিক না। যদি আমরা স্পেসিফিকলি বলতে চাই তাহলে ফিমেল বডিতে সবচেয়ে বড় সেল হচ্ছে ওভাম সেল। এরপর যদি স্পাম সেলের দিকে খেয়াল করি তো স্পাম সেলের মাথা হচ্ছে 5 মাইক্রোমিটার এবং এর লেজ হচ্ছে 50 মাইক্রোমিটার। এরকম বিভিন্ন সাইজের সেল আছে আমাদের হিউম্যান বডিতে। এখানে জাস্ট কয়েকটার কথা বলছি। এবার যদি হিউম্যান সেলের পার্টগুলো নিয়ে আলোচনা করি তো পার্টস অফ হিউম্যান সেল। ফার্স্ট অফ অল হিউম্যান সেল দুইটা পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম আবার দুইটা পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে সাইটোপ্লাজম আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবার তিনটা পার্ট রয়েছে, নিউক্লিয়ার এনভেলপ, ক্রোমাটিন, নিউক্লিওলাস। সাইটোপ্লাজমের আবার দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে অর্গানেলস, হচ্ছে ইনক্লুশন। ইনক্লুশনের কয়েকটি পার্ট রয়েছে যেমন ফ্যাট ডফলেট, গ্লাইকোজেন গ্র্যানুলস, লাইফ্টোফাসিন, হিমোসিডারিন। অর্গানেলস আবার দুইটা পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে মেমব্রেনাস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস। তো মেমব্রেনাস পার্টগুলোর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে ইয়াদ দিয়েও লেখা হয়, গলজি বডি, লাইসোজোম এবং প্যারাক্সিজোম। আর নন মেমব্রেনাস পার্টগুলোর মধ্যে রয়েছে রাইবোজোম, সেন্ট্রোসোম, প্রোটিওসোম, সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন আবার তিনটা পার্ট রয়েছে, একটা হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মোটামুটি এটাই হচ্ছে হিউম্যান সেলের বিভিন্ন পার্ট। এখন যদি আমরা এটার স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, এমনিতে আমি আঁকাওকে একদম পারি না, তবু চেষ্টা করছি যতটুকু পারছি। মোটামুটি এক্সামে কম সময়ের মধ্যে আঁকার মতো আমার কাছে মনে হয় এটাই সেলের একটা বেস্ট ড্রয়িং হতে পারে। তা আমরা হিউম্যান সেলের স্ট্রাকচারের দিকে খেয়াল করি। প্রথমে রয়েছে সেলের বাইরের আবরণ, যেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এটা আমার আরও উপরে ইন্ডিকেট করা উচিত ছিল, যাই হোক। এরপরে রয়েছে মাইক্রোবিলাই, রয়েছে মাইটোকন্ড্রিয়া, সেল ক্যাভিটি, রয়েছে লাইসোজোম, নিউক্লিয়াসের বাইরের পর্দা যেটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ, ভেতরে রয়েছে নিউক্লিওলাস, ক্রোমাটিন, এর পাশে রয়েছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অনেকগুলা রাইবোজোম যুক্ত আছে, রয়েছে গলজি বডি,
কোষ জুড়ে রয়েছে অসংখ্য ফ্রি রাইবোজোম, রয়েছে সেন্ট্রিওল, রয়েছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম নাই। কোষে একটা জেলির ন্যায় পদার্থ থাকে যেটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো এ হচ্ছে হিউম্যান সেলের স্ট্রাকচার। এখন যদি হিউম্যান সেলের ফাংশন অর্থাৎ কাজ নিয়ে কথা বলি, তো প্রথমে বলতে পারি মেটাবলিজম। মেটাবলিজম বিষয়টা হচ্ছে সেল বিপাকের মাধ্যমে শক্তি উৎপন্ন করে, অর্থাৎ সেলের ভিতরে বিভিন্ন বিপাক ঘটে এবং এই বিপাকের মাধ্যমে শক্তি উৎপন্ন করে শরীরের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগায়। তারপর যেটা বলা যায় সেটা হচ্ছে বায়োসিনথেসিস। বায়োসিনথেসিস হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এমন কিছু পদার্থ উৎপন্ন করা যা সেলুলোজ মেটাবলিজমকে সাহায্য করে। এরপর বলা যেতে পারে ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড প্রোটিন সিনথেসিস। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে ডিএনএর অনুলিপন তৈরি করা, আর প্রোটিন সিনথেসিস হচ্ছে প্রোটিনগুলোর কাঠামোগত, যেমন এনজাইম এবং হরমোন। এরপর বলা যেতে পারে গ্রোথ। এখন গ্রোথের ব্যাপারে তো আমরা সবাই জানি, সেল ডিভিশনের মাধ্যমে আমাদের দেহের কোষের সংখ্যা বৃদ্ধি হতে থাকে, একই সাথে সাথে আমাদের দেহেরও বৃদ্ধি হতে থাকে। আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হই। এরপর বলা যেতে পারে ডিটক্সিফিকেশন। এটা হচ্ছে কোষের বিভিন্ন ধরনের ওষুধ বা টক্সিন ডিটেক্টিফাই করার এনজাইমে ব্যবহার করা হয়। এরপর বলা যেতে পারে মুভমেন্ট। শুরুতে বলছি যে আমাদের দেহে নাড়াচাড়া করার সময় বিভিন্ন সেল মুভ করে এবং তার মাধ্যমে আমরা মুভ করতে পারি, যেটা আমরা খালি চোখে না দেখতে পেলেও আসলে এটা হয়। এরপর যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ম্যাটেরিয়ালস। আমাদের সেল অনেকগুলা ম্যাটেরিয়ালস এক্সচেঞ্জ করে, যেমন অক্সিজেন প্রবেশ করতে দেয় সেলের ভিতরে এবং টক্সিক পদার্থগুলো বাইর করে দেয়। এরপর বলা যেতে পারে যে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনটা হচ্ছে কোষের অন্যতম একটা কাজ। রিপ্রোডাকশন হচ্ছে গ্যামেট সেলগুলোকে ডিভিশনের মাধ্যমে জাইগোট তৈরি করে নতুন প্রাণের উৎপত্তি করা, অর্থাৎ নতুন প্রজন্ম বা নতুন জীব, নতুন প্রাণ, নতুন জীবন যাই বলি না কেন, ওইটা হয় এই রিপ্রোডাকশনের মাধ্যমে। তারপর বলা যেতে পারে রেগুলেশন অফ টেম্পারেচার। এটা অনেকটা মেটাবলিজমের মতো। মেটাবলিজম বলতে বোঝানো হয় যে বিপাকের মাধ্যমে শক্তি উৎপন্ন করা, আর সেই উৎপন্ন শক্তি শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করাই হচ্ছে রেগুলেশন অফ টেম্পারেচার। এমন আরও অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো চাইলে পড়ে নিতে পারো। তো এ হচ্ছে মোটামুটি সেল সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন, আর এগুলা নিয়ে ডিটেলসে পরে পড়বো। এছাড়াও নোট করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে হেল্প নিতে পারো। ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।